बंगाली फ्रेंड्स यहाँ ज़्यादा है तो बंगाली में ही स्टोरी अच्छा होगा। हिंदी में बोलेंगे, बंगाली फ्रेंड भी समझ सकेंगे हिंदी, लेकिन क्या करूँ, एक स्टोरी तो 2 बार रिपीट करना पड़ेगा। आप सुनिए, अब बंगाली सुनिए, बाद में आपको हिंदी में ट्रांसलेशन कर देंगे, ठीक है जी। তো আমাদের সুন্দরবনের কিছু ঘটনা বলি। অ্যাকচুয়ালি এগুলো মোটামুটি অনেকেরই জানা, তাও তোমাদের কিছু কিছু ইনফরমেশন দিই। সুন্দরবনটা তো আমরা সকলেই জানি যে সেটা ওখানকার যে সব মানুষেরা ওখানে থাকে তাদের মেন জীবিকা হচ্ছে কি, ব্রিং দেম অন ক্যামেরা, কেন না ও ওয়াচ করছে সেটা। আচ্ছা, তো সুন্দরবনের মানুষের জীবিকা হচ্ছে ওই একমাত্র জল আর জঙ্গল। জলে মাছ ধরা, কাঁকড়া ধরা, আর জঙ্গলে হচ্ছে তোমার মধু, মোম, এগুলো তোমার সংগ্রহ করাই হচ্ছে সুন্দরবনের মানুষের একমাত্র জীবিকা। তো তারা যখন এগুলো সংগ্রহ করতে যায়, কথা আছে তারা কিন্তু বনবিবিকে খুব মানে। বনবিবির পুজো না করে ওরা কখনো কোথাও যায় না। সেই ওদের বনবিবির ওপরেই ওদের পুরো জীবনটাকে ওরা ছেড়ে দেয়। ওদের ভালো মন্দ সবকিছু কিন্তু দায়ভার ওই বনবিবির ওপরে তারা ছেড়ে দিয়ে জঙ্গলে যায়, নদীতে যায় মাছ ধরতে, বা জঙ্গলে যায় মধু সংগ্রহ করার জন্য। আর তোমাদের বনবিবি অনেক রকমের বলে সংকেতও দেয়। যারা সেই সংকেতগুলো মানে না, উপেক্ষা করে এগিয়ে যায়, লোভ করে, বলে তারাই নাকি বেশিরভাগ বাঘের পেটে প্রাণ হারায়, বা কোনো রকমের সাডেন অ্যাক্সিডেন্ট কিন্তু তাদের সাথেই হয়, যারা কিন্তু এই তোমার বনবিবির কোনো সংকেত মানে না। যেমন ধরো শুক্রবারে বলে নাকি ওদের জঙ্গলে যেতে নেই, শুক্রবার ওদের জঙ্গলে যাওয়া কিন্তু বারণ থাকে। এবার যারা লোভ করে শুক্রবার দিনও জঙ্গলে যায় কাঠ কাটতে বা মধু সংগ্রহ করতে, বলা হয় নাকি তারা কিন্তু বাঘের পেটে প্রাণ হারায়। আবার অনেকে তোমার অনেক সংকেত দেয়, যেমন রান্না করতে গিয়ে ভাতের হাঁড়ির থেকে ঢাকনা পড়ে যাওয়া, বা জালের খুঁটিটা কোথাও আটকে যাওয়া, অথবা মানে কোনো কিছু একটা বাধা প্রাপ্ত করে বনবিবি, সেটা যদি না মানে তারা বলে বাঘের পেটে যায়। ওখানে কিছু কিছু জায়গা আছে, কুসুমমারি, বাদামতলি, হ্যাঁ, তারপরে তোমার ভূতের গাং, হ্যাঁ, কুসুমমারি, বাদামতলি, ভূতের গাং, এইসব কিছু কিছু জায়গা আছে, সেইখানে নাকি ভীষণই ভূতের উপদ্রব হয়। মানে ভূত বলতে ওখানে অনেক রকমের ভূতের উপদ্রব হয়। এক হচ্ছে বেঘভূত। বেঘভূত কাকে বলে? বাঘের পেটে যারা প্রাণ হারায় তারা নাকি বলে যে এরকমই বাঘের মতোই তাদের চেহারা হয়ে যায়। মানে তারা ওটাকে মানে অ্যাকচুয়ালি এটা ছালাবা টাইপের, মানে দেখে মনে হবে বাঘ তোমার ওপরে অ্যাটাক করতে আসছে, কিন্তু আসলে সেটা কিন্তু বাঘ নয়, সেটা কিন্তু এক প্রকার ভূত, বেগভূত বলা হয়, যারা নাকি বাঘের পেটে প্রাণ হারায়। আর কিছু মানে তোমার পিশাচ, কিছু রাক্ষস, পেতনি, এসব তো থাকেই। তারপরে ওখানে আরো একটা জায়গা আছে তোমার কিসে আমতলির চর বলে, সেইখানে নাকি কবর দেওয়া হয়। আর সেই কবর স্থানে নাকি তোমার ওই যাদেরকে কবর দেয়া হয়, অ্যাকচুয়ালি ওখানে না মানে মানুষ তো খুব মানে কষ্ট করে তাদের জীবন যাপন করে, তাই অনেকে কিন্তু নানান রকমের আত্মহনন করে। তো যারা ওরকম নিজের আত্মহনন করে তাদেরকে ওখানে কবর দেওয়া হয়, এবং কবরে বলা হয় নাকি বিশেষ বিশেষ তিথিতে, যেমন ধরো পূর্ণিমা, অমাবস্যা, এরকম বিশেষ তিথিতে নাকি ওই তোমার কবরের কাছে এরকম কোনো মহিলাকে দেখা যায়, তারা কবরের থেকে উঠে তাদের বাড়ির পথে হেঁটে যাচ্ছে। এরকম অনেক রকমের কিন্তু ঘটনা সুন্দরবনে ঘটে। এরকম যারা মাছ ধরতে যায় তারা শুনতে পায় যে তোমার ধরো রাত্রেবেলা সবাই মানে একটা মানে নৌকার মধ্যে রয়েছে, কিন্তু জঙ্গলের ভিতর থেকে অনেক মানুষের একসাথে মানে কথা বলা বা চিৎকার, বা অনেক জিনিস যদি একসঙ্গে কেউ হাইয়া হাইয়া করে বলে বলে টেনে টেনে নিয়ে আসে, কোনো ভারী কাঠ বা কিছু,
সেইটাও কিন্তু আওয়াজ শুনতে পায়। এবার দেখো অত রাত্রে তো জঙ্গল থেকে কেউ কাটতে যাবে না, তো সেই ফাঁদে যদি কেউ পা দেয় তারা কিন্তু ওই ভূতের হাতে প্রাণ হারায়। তো এইরকম সুন্দরবনে বহু ঘটনা রয়েছে, তারা প্রত্যক্ষ এসব দেখে তারা মানে। অনেকে যারা মানে তারা মানে, অনেকে যারা মানে না তাদের তো কিছু বলার নেই। তো যাই হোক, আমিও আগে মানতাম না, কিন্তু এখন অনেক কিছু এই ঘটনার স্বার্থে মানি বা দেখছি, নিজেদের শুনছি কানে, মানে কিছু আমাদের নিজস্ব বাড়িরও এক্সপিরিয়েন্স আছে, সেগুলো করেছি। তো এই হলো ঘটনা, আরো কিছু আছে, যত বলবো লেন্দি হবে। ইপসিতা একটা ঘটনা বলবে, তোমরা থাকো সঙ্গে, আরো ঘটনা বলবো। প্রত্যেকটা লাইভে একটা করে ঘটনা বলা হবে। হ্যাঁ, প্রত্যেকটা লাইভে একটা করে ঘটনা বলবো। তোমাদের কেমন লাগছে তোমরা জানাও ঘটনাগুলো। মেঘা জয়েন করেছিস, সুব্রত সরকার, থ্যাংক ইউ জয়েন করার জন্য সুব্রত বাবু। আর কি আছে, শুভমিতা বসা, তোমাকেও থ্যাংক ইউ। আচ্ছা, আমারটা হচ্ছে যে আমার বাবার মুখ থেকে শোনা। আমার যে দাদু ছিল ট্রেনের টিটি। তো দাদুকে কাজ করার জন্য অনেক সময়তে রাত্রিবেলা ফিরতে পারতো না, ট্রেনেতেই অনেক সময় থাকতে হতো, আবার 2-3 দিন বাইরেই থাকতো, বাড়ি ফিরতো না। তো সেরকম একদিন রাত্রিবেলা ট্রেনে কাজ পড়েছিল, তো সেরকম গেছিল ট্রেনেতে। তো মোটামুটি কিছু স্টপেজ যাওয়ার পরেতে ট্রেনটা প্রায় ফাঁকাই হয়ে গেছিল, সব প্যাসেঞ্জার নেমে গেছিল, আর সেরকম বলতে হয়তো 2-3 জনের মতোই ছিল। তো তখন আমার যে দাদু ছিলেন ভাবলো যে এখন একটু কাজটা যখন হালকা আছে, তো আমি একটু বসি, রেস্ট নিই। আর যারা যারা প্যাসেঞ্জার ছিল ওদের টিকিট সমস্ত চেক করা হয়ে গেছিল, আর যদি কোনো প্যাসেঞ্জার ওঠে তখন উঠে আবার চেক করবে। তো ওই জন্য একটু বসে চোখ বন্ধ করে একটুখানি সিটে হেলান দিয়ে বসেছিল। তো হঠাৎ মোটামুটি 5-10 মিনিট পরে অনুভব করছে, প্রথমে তো চোখ বন্ধ করেছিল, দেখতে পাইনি, অনুভব করছে যে যে মিডিল সিটটা থাকে, সেই মিডিল সিট না, সরি ভুল বললাম, একদম ওপরের যে সিটটা থাকে ওই সিটের থেকে পা কেউ ঝুলিয়েছে, আর সেই পাটা আমার দাদুর দুটো কাঁধেতে ছিল। আর বুঝতে পারছে দাদু নিচের সিটে বসে আছে, একদম ওপরের সিট, এত বড় পা, সেটাই। এবার দাদু ভাবছে কি হলো, মানে কাঁধে ভারী মতো, দুটো কাঁধে মানে ভারী মতো কি লাগছে। তো তখন দাদু হঠাৎ করে চোখ খুলেছে, খুলে দেখছে কি হলো, এত কালো কুচকুচে পা, সাধারণত মানুষের ওরকম হয় না, সে যতই কালো হোক না কেন। তো এত বিভৎস কালো পা দুটো কাঁধের ওপর দেওয়া, আর তেমনি হচ্ছে মানে লোহার মতো একদম ভারী। আর সাধারণ মানুষের পা ওরকম ভারী হয় না, যত মানে মোটা হোক না কেন। তো লোহার মতো ভারী পা দুটো, আর পায়েতে বড় বড় নখ রয়েছে, দিয়ে ওরকম করে ঝুলিয়ে বসে আছে দাদুর কাঁধে দিয়ে। তো দাদু তো তখন মানে ভাবছে যে কি করব কিছুই বুঝতে না পেরে মানে তাড়াহুড়ো করে মানে সরে গেছে, যে জায়গায় বসেছিল সেই জায়গার থেকে ফট করে সরে গেছে। সরে গিয়ে যখন উঠে পেছনের দিকে যেতে যাবে, তখন হঠাৎ দেখছে যে ট্রেনের যে বগি ছিল লাইটটা নিভে গেছে, এবং ওখানেতে দেখছে একটা বিরাট বড় লম্বা মানুষের মতো একটা ছায়া, প্রায় 8-9 ফুটের মতো হবে, সেটা দাদুর সামনে দাঁড়িয়ে আছে। এবার দাদু তো তখন চিন্তায় পড়ে গেছে, কি করবে করে ওই হরির নাম জপ করতে করতে, আর আমার যেহেতু ব্রাহ্মণ ছিল আমার দাদু, তো পইতে ছিল, পইতে ধরে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এবার পরের দিন যখন দেখছে যে একটা খাটের ওপর শুয়ে আছে, তো তখন দাদু সবাইকে বলছে কি হলো, আমি তো যতটুকুনি আমার মনে আছে আমি তো ট্রেনের বগিতেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, তো আমি এখানে কি করে এলাম।
তো তখন ট্রেনেতে দুটো টিটি থাকে। তো অন্যজন যে ছিল সে হঠাৎ দাদুকে ওরকম অবস্থায় দেখতে পেয়েছিল, সেই দাদুকে নিয়ে এসছিল রুমেতে, এনে ওখানে সারা রাত্রি দাদু শুধু ঘুমিয়েছে, মানে জ্ঞানই ফেরেনি দাদু। সেন্সলেস অবস্থাতেই ছিল, হ্যাঁ, সকালবেলা জ্ঞান ফিরেছে। তো তখন দাদুকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে বলো আমাদের। তো দাদু সব ঘটনাটা বলল। বলার পরেতে তখন দাদু বললো কি হয়েছিল, আমি কি যেটা দেখলাম সত্যি না মিথ্যা, মনের ভুল, কি ব্যাপারটা বলো তো। তো ট্রেনের যে একজন মানে লোক ছিল, ওই কি বলে ওটাকে, স্টেশন মাস্টার, হ্যাঁ, তো উনি খুব বয়স্ক ছিলেন। তো উনি মোটামুটি সব ঘটনাটাই জানতো। তো উনি তখন বললেন যে এই যে ট্রেনটা ছিল, নাম আমার এখন মনে নেই, অনেক পুরনো ঘটনা বলে। তো ওই পার্টিকুলার ট্রেনটার থেকেই, যে বগিতে দাদু ছিল সেই বগির থেকেই একজন লোক, উনি বাস্তব জীবনেও বেশ লম্বা চওড়াই ছিলেন, তো উনি আত্মহত্যা করেছিল বা নিজের প্রাণ নিয়েছিল, যাই হোক। তো তারপর থেকে ওরকম রাত্রির হলেই, মোটামুটি 9টা-10টার পর থেকে, যদি ওই বগিতে কেউ একা থাকে তখন ওকে দেখতে পায়, ভয় দেখায়, কিন্তু আজ অব্দি কাউকে মারেনি, কিছু না, যেটা দাদু শুনেছিল। প্রেজেন্সটা বোঝায় যে আমি এখানে আছি, এখনো সেই প্রেজেন্সটা বোঝায়। তো এটা একটা সত্যি একদম ঘটনা ছিল, রিয়েল লাইফ ইনসিডেন্ট ওর দাদুর সাথে ঘটা, বললাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।